আমেরিকার লং আইল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত 112 ওশান অ্যাভিনিউয়ের বাড়িটা কিন্তু কেবল একটা বাড়ি নয়, এটা এমন একটা জায়গা যার ভয়াবহতার ইতিহাস চিরকাল সবাই মনে রাখবে। এটা সেই জায়গা যেখানে রাতের অন্ধকারে বাড়ির বড় ছেলে বাড়ির 6 জন সদস্যকে হত্যা করে এবং পরবর্তীকালে সে দাবি করে যে খুন করার জন্য কোনো এক রহস্যময় শক্তি তাকে বাধ্য করেছিল। এই বাড়িটা এতটাই কুখ্যাত যে একে নিয়ে অনেক বই লেখা হয়েছে এবং তার সাথে সাথে তৈরি হয়েছে অনেক হলিউড সিনেমা। কিন্তু এবার কথা হলো, এই অ্যামিটিভিলের বাড়ির ভিতরে আসলে কি ঘটেছিল সেই দিন? এটা কি সত্যি ভুতুড়ে একটা বাড়ি, নাকি এই পুরো ঘটনাটাই একটা সাজানো ঘটনা? আজ রাতে আমরা অ্যামিটিভিলের ভয়াবহ সত্যি ঘটনাগুলো শুনব। নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি রবিবার রাত 8টায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। ঘটনাটা ঘটেছিল 1974 সালের 13ই নভেম্বর। সেই দিন ভোর রাতে ডেফিউ পরিবারের বড় ছেলে রোনাল্ড ডেফিউ জুনিয়র গুলি করে তার বাবা, মা ও 4 ভাই বোনকে। তার বাবার নাম ছিল রোনাল্ড ডেফিউ সিনিয়র, মায়ের নাম ছিল লুইস ডেফিউ এবং 4 ভাই বোনের নাম ছিল ডন, অ্যালিসন, মার্ক এবং জন। রোনাল্ড ডেফিউ জুনিয়র এই 6 জনকেই ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেন। এই খবরটা সকালে ছড়িয়ে পড়তেই বাড়িতে পুলিশ চলে আসে এবং পুরো ঘটনাটা তদন্ত শুরু করে দেয়। প্রথমে যদিও এই খুনের দায়টা রোনাল্ড ডেফিউ জুনিয়র অস্বীকার করেন এবং তিনি পুলিশকে বলেন যে বাইরে থেকে একজন অজ্ঞাত অনুপ্রবেশকারী এসে তার পুরো পরিবারকে হত্যা করেছে। কিন্তু তার এই মিথ্যে গল্পটা খুব তাড়াতাড়ি পুলিশ ধরে ফেলে এবং কয়েক ঘন্টার মধ্যেই রোনাল্ড ডেফিউ জুনিয়র তার অপরাধটা পুলিশের সামনে স্বীকার করে নেন। তবে সে পুলিশকে আরও একটা কথা জানিয়েছিলেন। তিনি বলেন যে এই খুন করার নির্দেশ তাকে দিয়েছিল তার মাথার ভেতর থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর। তিনি দাবি করেছিলেন যে তার মাথার ভেতর থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বরটা ছিল একটা অপদেবতার, যার নির্দেশেই এই খুনগুলো তিনি করেছিলেন। কিন্তু তার এই কথা আদালতের কাছে বিশ্বাসযোগ্যতা লাভ করেনি, বরং তাকে মাদকসেবী এবং মানসিকভাবে অসুস্থ বলে আদালতে কটাক্ষ করা হয়। 1975 সালের নভেম্বর মাসে এই খুনের ঘটনায় আদালত রোনাল্ড ডেফিউ জুনিয়রকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে 2021 সালের মার্চ মাসে জেলের ভেতরেই কিন্তু রোনাল্ড ডেফিউ জুনিয়রের মৃত্যু হয়। এইদিকে 1974 সালের 13ই নভেম্বরের ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পর থেকে 1975 সালের ডিসেম্বর মাস পর্যন্ত অ্যামিটিভিলের ওই বাড়িটা কিন্তু খালি পড়ে থাকে। এরপর 1975 সালের ডিসেম্বর মাসে জর্জ এবং ক্যাথি লুটস 112 নম্বর ওয়াশন অ্যাভিনিউয়ের এই বাড়িটা মাত্র $80,000 কিনে নেন। বাড়ি কেনার সময় তারা সেই হত্যাকাণ্ডের কথা জানতেন, কিন্তু তারা মনে করেছিলেন যে তারা এই বাড়িতে আবার নতুন করে তাদের জীবন শুরু করতে পারবে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে তারা মাত্র 28 দিন এই বাড়িটাতে থাকতে পেরেছিল। বাড়িটা কেনার পর জর্জ এবং ক্যাথি লুটস তাদের 3 সন্তান ড্যানিয়েল, ক্রিস্টোফার, মেলিসা ও তাদের পোষা কুকুর হ্যারিকে নিয়ে এই বাড়িতে বসবাস করতে চলে আসেন। তবে বাড়িটাতে প্রবেশ করার আগে তারা একজন পুরোহিতকে দিয়ে পুরো বাড়িটা শুদ্ধিকরণ করিয়ে নেন। কিন্তু বাড়িতে প্রবেশ করার প্রথম দিন থেকেই বিভিন্ন অদ্ভুত এবং অপ্রাকৃতিকর ঘটনা তাদের সঙ্গে ঘটতে থাকে। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সবাই অনুভব করে যে এই বাড়ির টেম্পারেচার নর্মালের থেকে অনেকটাই কম। সবাই এই কথাটা এসে জর্জকে জানায়, যদিও জর্জ নিজেও এটা অনুভব করেছিল এবং এটা নিয়ে সে একটুখানি অবাকও হয়েছিল। এরপর লুটস পরিবার আরও একটা জিনিস অনুভব করে। তারা দেখে যে
এই বাড়িতে একটা অদ্ভুত পচা গন্ধ রয়েছে। প্রথমে জর্জ এবং ক্যাথি ভাবে যে হয়তো 1 বছর ধরে বাড়িটা বন্ধ থাকার কারণে ঘরের মধ্যে এইরকম গন্ধ জমেছে, তাই পুরো বাড়িটাকে তারা খুব ভালোভাবে পরিষ্কার করে। কিন্তু বাড়ি পরিষ্কার করার পরেও সেই গন্ধটা একই রকমভাবে পুরো বাড়িতে থেকে যায়। 2002 সালে এক জৈনিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জর্জ জানায় যে প্রতিদিন ভোররাত্রে 3:15 সময় ওর ঘুম ভেঙে যেত, আর এই 3:15 সময়টাই ছিল সেই সময় যখন রোনাল্ড ডেফিউ জুনিয়র তার পুরো পরিবারকে হত্যা করেছিল। এছাড়াও বাড়ির দরজা জানলাগুলো নিজের থেকে খোলা ও বন্ধ হওয়ার আওয়াজ প্রায় ভেসে আসতো, কিন্তু সেখানে গেলে কাউকে দেখা যেত না। তারপর দেয়াল থেকে মাঝে মাঝেই সবুজ রঙের চটচটে পদার্থ বের হতো এবং সেটা আবার নিজের থেকেই গায়েব হয়ে যেত। তাদের ছোট মেয়ে মেসি বা মেলিসা জুডি নামের একটা কাল্পনিক বন্ধুর সাথে কথা বলতে শুরু করেছিল। মেসির বাবা মা যখন এই ব্যাপারে তার মেয়েকে জিজ্ঞেস করে, তখন মেসি বলে যে জুডি তার বন্ধু এবং সে তার সাথে খেলা করে। জর্জ এবং ক্যাথি এটাকে মেয়ের একটা মন গড়া কাল্পনিক চরিত্র বলে মনে করেন এবং এই বিষয়টাকে তারা ইগনোর করেন। কিন্তু এর কিছুদিন পরেই তাদের ছোট ছেলে ড্যানিয়েলের সাথে একটা ঘটনা ঘটে যায়। সেই দিন রাত্রিবেলায় ড্যানিয়েল টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বাথরুমে যায়। বাথরুম শেষ করে ও যখন ওয়াশ বেসিনে নিজের হাত ধুচ্ছিল, তখন আয়নায় ও একজন বীভৎস আকৃতির মানুষকে নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দেখে ড্যানিয়েল খুব ভয় পেয়ে যায় এবং ও সেই জায়গা থেকে দৌড়ে নিজের ঘরে চলে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় এই ঘটনাটা ও নিজের বাবা মাকে খুলে বলে। এরপর ওর বাবা মা চার্চের একজন পুরোহিতকে বাড়িতে নিয়ে আসেন এবং এই পুরো ব্যাপারটা দেখার জন্য পুরোহিত যখন পবিত্র জল ছিটিয়ে পুরো বাড়িটাকে শুদ্ধ করছিল, তখন সেই বাড়ি থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর সেই পুরোহিতকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং তখন সেই পুরোহিতও সেখান থেকে পালিয়ে যায়। সবথেকে ভয়ানক ঘটনাটা ঘটে 28 নম্বর দিনে। সেই দিন রাতে জর্জের ঘুম ভাঙতেই সে দেখে ক্যাথির দেহটা শূন্যে ভাসছে এবং ওর চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। কাছে গিয়ে দেখতেই জর্জ দেখতে পায় যে ক্যাথিকে দেখতে একটা বুড়ি মানুষের মতো লাগছিল এবং ওর চামড়া ফেটে রক্ত বেরোচ্ছিল। ঠিক তখনই পাশের বাচ্চাদের ঘর থেকেও চিৎকার ভেসে আসে। এরপর জর্জ সেখানে গিয়ে দেখতে পান যে তার সন্তানদের বিছানাটাও হাওয়ায় ভাসছে। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে সঙ্গে সঙ্গে সেই রাতেই শুধু কিছু জামা কাপড় নিয়ে কোনো রকমে সেই বাড়ি ছেড়ে তারা পালিয়ে যান এবং বাড়িতে আসার মাত্র 28 দিনের মাথায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় এই পুরো পরিবারকে। এই পুরো ঘটনাটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। লুটস পরিবারের এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার প্রায় 5 মাস বাদে আমেরিকার বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী এডস এবং লরেন ওয়ারেন বাড়িটা দেখার জন্য আসেন। ওয়ারেন দম্পতির কেস ফাইল থেকে জানা যায় যে এই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কোনো এক অদৃশ্য শক্তি তাদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল। লরেন বাড়িটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা শক্তিশালী দানবীয় শক্তির উপস্থিতি অনুভব করেছিল এবং ওয়ারেন দম্পতি দাবি করেছিলেন যে তারা ওই বাড়ির বেসমেন্টে একটা ভুতুড়ে শিশুর দাঁড়িয়ে থাকা ছবি ক্যামেরা বন্দি করতে সক্ষম হয়েছিল, যাকে দেখতে খুন হওয়া ডেফিউ ফ্যামিলির একজন শিশুর মতনই ছিল। ইনভেস্টিগেশনের জন্য পরে তারা এই বিষয়ে লুটস পরিবারের সঙ্গে কথাও বলেন। পরবর্তীতে লুটস পরিবার ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যায় এবং সূত্রের খবর অনুযায়ী লুটস পরিবার বাড়িটি ছেড়ে যাওয়ার পর বাড়িটির মালিকানা বদল হয়েছে 4 বার। তবে সেখানে বসবাসকারী আর কারোর কাছ থেকেই কিন্তু বাড়িটিতে আর কোনোদিনও কোনো রকম অলৌকিক বা ভৌতিক ঘটনার কথা শোনা যায়নি। পরবর্তী সময়ে 1977-এর শেষার্ধে বাজারে এলো জে অ্যানসনের লেখা দ্য অ্যামিটিভিল হরর বইটি, যেটা সেই সময় সর্বাধিক বিক্রি হয়েছিল। সত্যি হোক বা নাই হোক, অ্যামিটিভিল হরর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ভুতুড়ে স্থানগুলোর মধ্যে একটি। আজও কেউ কেউ বিশ্বাস করে যে এই বাড়িটাতে এখনও কোনো একটা অন্ধকার শক্তি রয়েছে, আর তাই তারা সেই সত্যতা যাচাই করতে ছুটে চলে যায় এই বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে তাড়াতাড়ি সেইগুলি আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন।
তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।